আমরা টিভি করতে পারিনি, অনেকগুলো বছর ধরে আমরা উপযুক্ত টিম করতে পারি। আপনি 2002 সালে ইস্ট বেঙ্গলের সচিব হয়েছিলেন, তাই তো? হ্যাঁ, 2002 সাল 22 বছর আমি 22 বছর 2024 সাল পর্যন্ত ইস্ট বেঙ্গলের ইতিহাস হচ্ছে 106 বছরে, তার মধ্যে 22 বছরই আপনি সচিব। তো আপনার এই সচিব পদ কিভাবে আপনি ইস্ট বেঙ্গল ক্লাবের সঙ্গে যুক্ত হলেন? আপনার সম্পর্কে একটা ময়দানে অপ্রিয় কথা চালু হয়েছে, আপনি খুব ঠোঁট কাটা, আপনি স্টেট বলতে কোনো দ্বিধা করেননি। সবচেয়ে বড় দুঃখ যখন জিতার মুখে গিয়ে হেরে গেলাম বা মোহনবাগানের কাছে যদি হয়ে যায়। সাহিত্যিক জীবন থেকে ইস্ট বেঙ্গল ক্লাবে আসা, এটার মধ্যে কি কোনো তালমিল রয়েছে? গত বছর অনেক চেষ্টা করা হয়েছিল, টিম ঠিক হয়নি। এই বছর আশা করা হচ্ছে ভালো টিম হবে। সত্যি হবে কিনা এই নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। আলটিমেটলি মাঠে নেমে প্রমাণ করতে হবে তুমি টিম করতে পেরেছো কিনা। ইস্টবেঙ্গল ক্লাবের গৌরবময় 105 বছরের মধ্যে 22 বছরই তিনি ক্লাবের সচিব। এটি যে একটি অনন্য রেকর্ড তা বিলক্ষণ জানেন ইস্টবেঙ্গলের প্রাক্তন সাধারণ সচিব কল্যাণ মজুমদার। কলকাতা ময়দানে যিনি ঠোঁটকাটা বলে সুনাম এবং দুর্নাম দুটোই কুড়িয়েছেন। ইন্ডিয়ান এয়ারলাইন্সের উচ্চপদস্থ কর্মী অকৃতদার কল্যাণ মজুমদারের ঠিকানা এখন দক্ষিণ কলকাতার বাঘাযতীন এলাকার সম্পন্ন এই বৃদ্ধাশ্রমটি। নিঃসঙ্গ জীবনের জন্য কোনো আক্ষেপ নেই একসময় বুদ্ধদেব ভট্টাচার্য, সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, বুদ্ধদেব গুহর সঙ্গ করা এই মানুষটির। ইস্টবেঙ্গল ক্লাবের অনেক সাফল্যের রূপকার এই কল্যাণ মজুমদার, অনেক ব্যর্থতারও শরিক তিনি। এই যে ইস্টবেঙ্গল ক্লাবের ঝকঝকে কর্পোরেট চেহারা, তার সবটাই তাঁর আমলে। ক্লাবে বিতর্কিত পানশালা সম্পর্কে স্পষ্ট অনুমোদন তাঁর। পানশালা থেকে তো টাকা পয়সা আসছে, ক্লাব চালাতে টাকা পয়সা তো দরকার আছে, টাকাটা দেবে কে? বাঘাযতীনের বৃদ্ধাশ্রমে বসে নো ননসেন্স জেসিকে দেওয়া অকপটে জানালেন তার জীবনের আনকাট কাহিনী, ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে তার সম্প্রীতির কাহিনী। আফসোস নেই কল্যাণ মজুমদারের একক জীবনে। আজও সময় পেলেই ইস্টবেঙ্গল ক্লাবে যান অবসর কাটাতে, কারণ ইস্টবেঙ্গল ক্লাব তার কাছে নিছক একটি ক্লাব নয়, এক মন্দির। নো ননসেন্স জেসি কেমন আছেন পর্বে আমাদের সূত্রপাত হলো। আর কেমন আছেন এই পর্বে আমরা যার কাছে এসেছি তিনি হচ্ছেন ইস্টবেঙ্গল ক্লাবের প্রাক্তন সচিব কল্যাণ মজুমদারের কাছে। কল্যাণদা কেমন আছেন? এই বয়সে যেমন থাকা যায় ভালোই তো আছি। আই রিয়েলি ক্যানট কমপ্লেন। ভালোই আছে, ভালোই চলে যাচ্ছে। আপনি 2002 সালে ইস্টবেঙ্গলের সচিব হয়েছিলেন, তাই তো? হ্যাঁ, 2002 সাল 22 বছর আমি 22 বছর 2024 সাল পর্যন্ত ইস্টবেঙ্গলের ইতিহাস হচ্ছে 106 বছরে, তার মধ্যে 22 বছরই আপনি সচিব। তো আপনার এই সচিব পদ কিভাবে আপনি ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে যুক্ত হলেন? আমরা জানি আপনাকে ইন্ডিয়ান এয়ারলাইন্সের উচ্চপদস্থ। আমি যুক্ত হলাম মানে কিছু অর্থে কিছু নয়। আমি ইস্টবেঙ্গলের ভক্ত বলে সাপোর্টার বলে বাচ্চা বয়স থেকেই ছিলাম। আর সেই 1951-52 থেকেই মাঠে যাই। আমি যখন চাকরি করছি শেষ দিকটা, তখনই যারা ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তা ছিলেন, এখনো আছেন অনেকে, তখন তো টিকিটের প্রবলেম হতে প্রায় হঠাৎ অল্প নোটিস যেতে হতো। তখন ওরা কি করে যেন আমার কাছে হাজির হয়ে যে অন্য জায়গায় যাবো, টিকিট পাচ্ছিলাম, ব্যবস্থা করে। সেই এটা শুরু হয়েছিল সম্ভবত 89-90 কোন সময়। ওই শুরু, তারপর থেকে চলতেই লাগলো। তারপর সবচেয়ে বড় ব্যাপার হয়ে গেল 2001-এ প্রথম যে আমরা ইন্ডিয়া কাপটা জিতলাম, সেই ম্যাচের ফাইনালে যাওয়ার টিকিট পাচ্ছি। তখন নিশ্চয় মনে আছে প্রয়াত স্বপন বলে, স্বপন এসে আমাকে বললো দাদা ব্যবস্থা কিছু করতে গেল। যাই হোক, বলে গেল। আমি শুধু বলেছিলাম জিতে আসতে হবে, জিততে আমাদের প্রথমবার চ্যাম্পিয়ন হলাম। ওই যে সম্পর্কটা তৈরি হলো, ওটাই অচ্ছিন্ন হয়ে গেল আর কি। এরকম টিকিট তো অনেকেই করে দেন, কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের সচিব কয়জন হন? আমার প্রশ্ন সেই জায়গাটা। সেটা কঠিন প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটা আমার কাছে নেই, কারণ আমি বলিনি আমার সচিব করো। ওরা জোর করে, আমার মনে আছে, আমার কি ওয়ার্ল্ড কাপ
ওয়ার্ল্ড কাপ সেটা ছিল ইন্ডিয়া কাপ নাকি আসিয়ান না না এশিয়ান কাপ না ভারতের যে নেহরু কাপ সেটা জেতার পরে এই তাদের সফল মৃত্যু হয়ে গেল। আপনি রিটায়ার করে যাচ্ছে বলে হ্যাঁ করতেই হবে, আপনি আমার সঙ্গে কি করতে হবে জানি না। আসলে আমরা ওই দুটো বললাম আর কি, আর তার থেকে বেরোতে হলে 22 বছর হয়ে গেল। 22 বছর কেটে গেল, 22 বছর ইস্টবেঙ্গল ক্লাবের সচিব, এবং সেই সময়টা সচিব এই সময় ইস্টবেঙ্গলের সাফল্যের পর সাফল্য। আমার একটা প্রশ্ন রয়ে গেছে আপনার সম্পর্কে, একটা ময়দানে অপ্রিয় কথা চালু হয়েছে, আপনি খুব ঠোঁট কাটা, আপনি স্ট্রেট কে স্ট্রেট বলতে কোনো দ্বিধা করেননি। ইস্টবেঙ্গল ক্লাবে এরকম কোনো ইতিহাস আছে? অনেকবার হয়েছে, আমি যখন অনেক গালাগাল করেছি, নিতুকে অনেক গালাগাল করেছি, বলে আমার তুমি যখন যেখানেই যাই করো না করো, কোথাও একটা বেসিক প্রিন্সিপাল থাকবে এবং আমার লক্ষ্য কি থাকবে, আই মাস্ট অ্যাচিভ দিস। আমি খালি বক্তৃতা মারছি, কাজ করছি না কিছু। তো আপনি ইস্টবেঙ্গল ক্লাবের দীর্ঘদিনের সচিব, এখন কি ক্লাব আপনাকে সেভাবে সমাদৃত করে? দেখলাম আমার অবশ্য ইস্টবেঙ্গল ক্লাবের যে 106 বছরের অনুষ্ঠান, সেখানে আপনাকে মঞ্চে তোলা হলো। আমাকে ডাকা হয় এখনো নিয়মিত, আমি সপ্তাহে 3 দিন যাই এখন ক্লাবে। বিভিন্ন বিষয়ে ওরা আমার পরামর্শ চায়, এটা কি সেটা কি করবো। এই যে কালকে যে অনুষ্ঠান ছিল, সত্যি বলতে আমি আগ্রহী ছিল, আমি কি করবো, আমার কিছু ভূমিকা নেই, কিন্তু সেই মঞ্চে তোলা, প্রাইজ দেওয়া, কখনো দুটো কথা বলা, এগুলো চলতেই থাকে। সত্যি করে বলবো, তার যে খুব খারাপ লাগে তাও না, ওরা এখনো লোকজন 2-1 মনে লাগছে, তাই যাই। তবে অবভিয়াসলি আমি এখন আর সচিব নই, আমার কোনো সে ধরনের কোনো দায়িত্ব নেই, কাজেই আমার তো সেরকম কোনো গুরুত্ব পাওয়ার কথা না। তো কুলন্দা, এই যে আপনি এই সময় সচিব ছিলেন, সেই সময় ইস্টবেঙ্গলের অনেক সাফল্য হয়েছে, দু একটা সাফল্যের গল্প যদি আমাদের বলেন। শেষ আছে নাকি? প্রথমে তাদের সঙ্গে আসিয়ান কাপ বলতে তা যা দিয়ে শুরু করেছিলাম, প্রথম যেটা ছিল আমাদের ইন্ডিয়া কাপ বা অল ইন্ডিয়া চ্যাম্পিয়নশিপ, সেখান থেকে শুরু করে আসিয়ান কাপ, তার উপরে এই কার্টুন প্রচুর হয়েছে সেগুলো, কিন্তু তারপরে একটা ধসটা আমরা অনেক বছর কিছু সফলতার মুখ দেখিনি। তার অনেক কারণের মধ্যে একটা হলো ভারতবর্ষের ফুটবল চরিত্রটাই বদলে গেল। এখন আগামী দিন কিন্তু আরো কঠিন হতে যাচ্ছে। এখন থেকে মনে হয় ভারত থেকে ফুটবলটা উঠেই যাবে, দেখা যায়। কারণ ফুটবল খেলাটা সংগঠিত করতে গেলে এখন যে পরিমাণ অর্থ বিনিয়োগ করতে হয়, সেই অর্থ ওই যে যারা সারা ভারতবর্ষ দখল করে আছে, আদানি আম্বানি কোম্পানি, তারা ছাড়া তা করতে পারে। এবং আজকেই পড়ছিলাম কোনো একটা কাজে, আদানি আম্বানি কদিন থাকবে সেটা নিয়ে একটা প্রশ্ন উঠে গেছে। তুমি দেখেছো আমি জানি না, ওরা প্রশ্ন উঠে গেছে ওরা কতদিন কন্টিনিউ করবে এই অবস্থা। অলরেডি নিশ্চয়ই জানো যে AIFF খুব করুণ অবস্থার মধ্যে আছে। এই AIFF কিনে নিয়েছিল মানে না, এখন আমাদের টাকা পয়সা দিচ্ছে, কি দেবে না, একটা বিরোধ হয়ে গেছে। এই যে কি ঘটতে যাচ্ছে ছবিটা কারো কিছু স্পষ্ট নয়। আমি কল্যাণ জমিকে জিজ্ঞেস করেছিলাম আজকে আমাদের কোথায় শোনা কথা হচ্ছে, আমিও তো ভাবছি কি হবে এইটা। এখন এই যে একটা অবস্থা থাকে, একটা হাইয়েস্ট লেভেল অফ ইন্ডিয়ান ফুটবল, তাহলে ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন থাকবেই। রাইট। কুলন্দা, একটা কথা জিজ্ঞেস করি, আপনার পাশের প্রতিবেশী ক্লাব মোহনবাগান, তারা কিন্তু স্পন্সরদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করেছে, কিন্তু ইস্টবেঙ্গলের ক্ষেত্রে দেখা গেছে কোয়েস আসুক অথবা যারা বড়দের সঙ্গে সম্পর্কটা আমাদের ভালো থাকেনি। এখন যাদের সঙ্গে আমার সম্পর্ক, তাদের সঙ্গে সম্পর্ক ভালো আছে। ইমামি গ্রুপ, তাদের সঙ্গে সম্পর্ক ভালোই আছে। কালকেও অনুষ্ঠান ওরা সব এসেছিলেন, আশা করছি এদের সঙ্গে আরো কিছু মোটামুটি ভালোভাবে থাকা যাবে।
ওদের সঙ্গে সম্পর্ক ভালো থাকেনি, সে লম্বা গল্প কেউ বিশ্বাস করবে না। কুয়েসের কথা বলছি, কুয়েসের সম্পর্ক খারাপ করার একটি মাত্র কারণ, সেটা হচ্ছে ওরা খেলাটা করতে আসেনি, ওরা ছিল কাপড়ের দখল করতে। মানে স্পোর্টিং রাইটটা পুরোপুরি চেয়েছিল ওরা। স্পোর্টিং রাইট ছিল না, অল রাইটস, প্রপার্টি রাইট পর্যন্ত চেয়েছে। ওরা আমাকেও বলেছিল আপনার এখানে অফিসের দরকার নেই, আমি বাইরে কোথাও বসুন না, এখানে কি দরকার নেই, আমাকেই করতে অর্থাৎ বাইরে সেকেন্ড ফ্যাক্টরি চেষ্টা করেছিল। এরপরে যে স্পন্সর এসেছিল তাদের সঙ্গে সম্পর্ক ভালো রইল না। ওদের সঙ্গে ভালো রইল না, ওরা নিজেরাই ডিসাইড করতে পারলো না কি করতে চায়। দেখো ভাই, আমি যদি একটা ফুটবল টিমের সঙ্গে যুক্ত হতে চাই, প্রথমত খেলাটা ভালোবাসতে হবে। এই যে তুমি এদের সঙ্গে নিয়ে এসছো, এই সেই ছেলেটি, ও যদি ক্যামেরাই না চিনে বা ক্যামেরা সম্পর্কে যদি বোধ না থাকে, ও কি করবে এটা? সেক্ষেত্রে ওদের কি সমস্যা হচ্ছিল, ওরা জানতো না ওই কি ছিল হরিবাবু, ওদের কি লক্ষ্য রাস্তা করতে পারে, ওরা ফুটবলটা তৈরি করবে নাকি ক্লাব তৈরি দখল করবে না কি করবে, তো বুঝতে পারে ক্লাব দখল করতে চেয়েছিল। কিন্তু এরা তাও ঠিক না, হ্যাঁ করুন না ভালো হইতো, কিন্তু এত টাকা খরচ হবে এর বেলা একটা ছিল। কিন্তু এখনকার ফুটবলে তো ভাই টাকা ছাড়া কিছু হয় না। একটা সময় ছিল যখন টাকাটা কম ছিল কিন্তু ফুটবলে আবেগটা ছিল, কিন্তু এখন সেটা কমে গেছে। আচ্ছা কল্যাণদা, আপনার কাছে একটা প্রশ্ন রয়েছে। অনেকে বলেন যে নিতু সরকার ইস্টবেঙ্গল ক্লাবে নাকি ছড়ি ঘোরান এবং সেই ছড়ি দিয়ে সবাই নাকি আবিষ্ট হয়ে যান, আপনি নাকি আবিষ্ট ছিলেন? এই আবিষ্ট শব্দটা সঠিক মানে কি আমি জানি না। নিতু আমাকে পুরো মর্যাদা দিয়েছে, আমার কথা শুনেছে, এখনো শুনি। আমি এখন কোনো আধিকারিক পদাধিকারী নই, কিন্তু এখনো কিছু বলে ওটা কিছু হচ্ছে না, গুরুত্ব কি করতে হবে এখন আমার পরামর্শ ভীষণ। তার একটি মাত্র কারণ হতে পারে যে আমার বয়স, আমার অভিজ্ঞতা, এইটাই আর বিশেষ করে অন্য কোনো কারণ কিছু। ইস্ট বেঙ্গলের বর্তমানে যে পদস্খলন হয়েছে, ইস্ট বেঙ্গল অনেকদিন কোনো ট্রফি পায়নি, সে ব্যাপারে আপনার বক্তব্য কি? আমরা টিমই করতে পারিনি, পরপর অনেকগুলো বছর ধরে আমরা উপযুক্ত টিম করতে পারি। গত বছর অনেক চেষ্টা করা হয়েছিল, টিম ঠিক হয়নি। এই বছর আশা করা হচ্ছে ভালো টিম হবে, সত্যি হবে কিনা এই নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। আলটিমেটলি মাঠে নেমে প্রমাণ করতে হবে তুমি টিম ঠিক করতে পারছো কিনা। টিম ঠিক করতে পারিনি, তার কারণ ছিল অর্থাৎ যারা যোগাযোগ করে আমাদের সঙ্গে সহযোগ করতে চেয়েছিলেন, সহজেই হতে চান কিন্তু অর্থ ব্যয় করতে চান। এটা অর্থাৎ নামটা কনফিউশন, অর্থ ব্যয় করতে চান না। তো ইস্টবেঙ্গল ক্লাব একটা প্রতিষ্ঠান, এবং যে প্রতিষ্ঠানটা আবেগ এবং সব থেকে বড় কথা ক্লাবটাকে ঘিরে একটা নানান ধরনের স্বপ্ন রয়েছে। স্বপ্ন তো টাকা জোগায় না, আবেগে মাঠে কল্লা করা যায় নাম করে, কিন্তু আলটিমেটলি দিনের শেষে তোমাকে অর্থ সংস্থান করতেই যাবে। আর আজকের প্লেয়ারদের যে খরচা হয়েছে এবং প্লেয়ারদের আনুষঙ্গিক যে খরচা হয়েছে, অ্যাস্ট্রোনমিক্যাল প্রায়। আগে তো মনে থাকবে যখন 50-এর দশকের শেষে এই সুদের সাধারণ হোটেলে বাইরে বাড়িতে থাকতো, এখন সবাই 5 স্টার বিগ ডিফারেন্স, মানে পুরো ডিফারেন্সটা হয়ে গেছে। তো এই জিনিসটাকে আপনি কিভাবে দেখছেন? কেমন আছেন পর্যায়ে আমরা জিজ্ঞেস করছি যে এই জিনিসটাকে আপনি কি পরিবর্তনটা কিভাবে দেখছেন? এই পরিবর্তনটা ক্লাবের পক্ষে শুভ হয়েছে বলে আমি বলতে পারি। আগে যে যাকে যেখানে রাস্তা তাই থাকতো, যা খাওয়া আমরা দেখেছি ঝিমাকি পর্যন্ত একজন দর্শকের, একজন কর্মকর্তার বাড়িতে থাকতে, এই সমস্ত হয়েছে। এখন আসে এখন পুরো জিনিসটাই পাল্টে গেছে, পুরো পাল্টে গেছে এবং ভ্যালুস পাল্টে গেছে। আর সবাই ইরেসপেক্টিভ প্লেয়ার, কর্মকর্তা সবাই লুকস ফর মানি, টাকা ছাড়া কোনো কিছু। একটা সময় ইস্টবেঙ্গল ক্লাবে একটা অভিযোগ উঠেছিল যে কিছু প্লেয়ার, প্রাক্তন প্লেয়ার, তারা নাকি কমিশন খাওয়ার ভিত্তিতে খেলোয়াড় নিয়োগ করে। এগুলো গুজব, বেশিরভাগটাই গুজব। আমি অন্তত কোনো কিছু দেখিনি।
আপনার যে দীর্ঘদিনের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা সব থেকে আনন্দের মুহূর্ত কোনটা? সবচেয়ে আমাদের মুহূর্ত অবশ্যই আসিয়ান কাপ জয়। এসি ওরা চলতে পারে না, না তারপরে হয়েছে। তবে এনি সফলতা এটা আমাকে আনন্দ দিতে হবে। আমাদের অনেক সফলতা এসছে, প্রচুর আনন্দ পেয়েছি, দুঃখও পেয়েছি, বেদনাও পেয়েছি। আমি এখনো মনে করি আমাদের আরো অনেক কিছু করার ছিল। আমাদের ক্লাবে সম্প্রতি তুমি গেছো ঘুরে দেখেছি? আমি দেখেছি সুন্দরভাবে। ক্লাবকে আমরা পুরো বলে যা ছিল, পুরো ক্লাব কনসেপ্ট বলতে যা ছিল সেটা আমরা পুরো কর্পোরেট লুক এসছে। শুধু তাই নয়, আমাদের ক্লাবে এখন যা যা আছে এগুলো আগে কেউ ভাবতে পারতো না। সবটাই যে ক্লাবের পক্ষে সুযোগ হয়েছে, আমি কি এমন দাবি করবো না। কিন্তু কলকাতার ময়দানে কোথায় লিখেছে ক্লাবের মধ্যে একটা ভালো লাইব্রেরি আছে, আমাদের আছে। প্লেয়ারদের শুশ্রূষার জন্য যে ব্যবস্থা দরকার সব আছে, জাকুজি আছে এবং আরো অনেক কিছু আছে। মানে ক্লাবকে আধুনিক পর্যায়ে নিতে গেলে যা যা করা দরকার এখনো বাকি আছে, আমার কিছু করার বাকি আছে, সে থাকবেই, আর কত থাকবো। কিন্তু মোটামুটি ক্লাবটাকে আমরা একেবারে আধুনিক পর্যায়ে নিয়ে যেতে পারি। যে কেউ এখন মনে হয় প্রথম যে ক্লাবের জল পড়তো এবং খেলোয়াড়রা নানান অসুবিধার মধ্যে পড়তো, সে বিষয়ে কোনো সন্দেহ। প্লাস ভাবে খাওয়া দাওয়া ভালো দুপাই আরো ভালো বন্ধু আছে, মানে অল অ্যারেঞ্জমেন্টস আর দেয়ার। অনেক কটাক্ষ করেছেন, ভালো চলছে, চমৎকার। আমি যখন প্রথমে প্রস্তাবটা দিয়ে আসতে প্রায় আপত্তি হয়েছিল, দিদা সংগ্রহ ছিল, কিছু পয়সাগুলো পেরিয়ে যখন শুরু করলো, এখন you can go and see doing it very well. We are making money out of it. আমরা যথেষ্ট ভালো টাকা রোজগার করছি করতে, বেশ ভালো লোকজন আছে, এবং we have no problem. কোনো মারপিট গরু আছে কে আছে যে কিচ্ছু and we can do it absolutely quiet place. Even the bar is as quiet as this. Right. I say তো বললেন না, এই যে দীর্ঘদিনের আপনার যে ক্লাব করা, এই ক্লাব করার মধ্যে সব থেকে দুঃখের স্মৃতি কি? একটা দুঃখের স্মৃতি প্রচুর আছে, দুঃখের একটা কেন, সবচেয়ে বড় দুঃখ যখন জিতার মুখে গিয়ে হেরে গেলাম বা মোহন বাগানের কাছে যদি হয়ে যায়, অনেকদিন পরে আনন্দ পেলাম এই ডার্বিটাতে। এই আনন্দ খুব বেশি তো পাওয়া যায় না, এই আনন্দটা একটা সময় আপনার আনন্দ ছিল লেখালেখির ক্ষেত্রে। আমার মনে আছে যে আপনার লেখালেখি, আমরা ভক্ত ছিলাম আপনার লেখালেখি, সেই লেখালেখির সেই জায়গাটা কি এখন আর মনে হয়? মনে তো হয় নস্টালজি হয়, কিন্তু লেখালেখির আগ্রহটা বয়সের জন্য একটা হাত পাখি চলে। আরেকটা হলো আমরা ব্রেনটা তো কিছু হয় পড়ে না, বসার ব্রেনের একটা সময় ছিল সুনীলদা, সত্যিদা, সবাই আপনার মানে কে নয় সব ছিল। আমি তো পাতার পর পাতা বুঝতে বলতে পারতাম। তো সুরজিৎকে বলে যে সুরজিৎ আমার দেখা মানুষের মধ্যে সুরজিতের হচ্ছে আমার স্মৃতি, ও গদ্য মুখস্থ করতে পারত। আমি অতটা না পারলেও অনেকটাই পারতাম। আজকাল আর মুখস্থ করতে পারি না, রবীন্দ্রনাথের কবিতা ভুলে যাচ্ছি। এই যে কি কষ্ট, খুব কয়েকদিন আগে আমার রবীন্দ্রনাথের একটা কবিতা মনে হচ্ছিল দেখি পারি কিনা, নিজের মনে করে যাচ্ছিল। আমি 10 লাইনে বলার পরে মনে পড়ছে, ভুলে গেছি, মনে পড়ছে, খুব কষ্ট হয়ে তখন।
তখনই মনে হয় ওই কথা, ফর এভরিওয়ান দ্যার ইজ টাইম, আই মাস্ট নো হোয়েন টু সে গুড বাই। কল্যাণদা, আপনি অকৃতদা, আপনি সংসার করলেন না, এটা কি কোনো সময় আপনাকে হট করে? না, করে না, কারণ আমাদের বড় পরিবার ছিল, প্রত্যেক উঠে আসা, সেই ভাই বোনদের দেখাশোনা করা, সমস্ত এটা করতে গিয়ে আমার উপর এবং এখনো আমার ভাই বোনদের সঙ্গে সম্পর্কে এত ভালো, প্রায় আসে সপ্তাহে 2-3 দিন আসে। এই এক মাসে ছোট বোনের বাড়িতে ছিল, ওগুলো কোথায় যাবে, যাবো এখানে নতুন এসছি, গোছ গাছ গোছ বলে তুমি আসলে থাকো আমার কাছে, ওরপর জোর করে ধরে নিয়ে এসে বাড়িতে গার্লফ্রেন্ডে থাকে। চমৎকার ছিল। পরশুদিন বলে ফোন করে বললো ওর একটা মেয়ে আমেরিকায় থাকে, মেয়ে আসবে, তুমি কিন্তু ওই সময় কোথাও যাবে না, মানে এই ব্যাপারটাতে আমার কোনো আফসোস নেই, কি বিন্দুমাত্র কখনো মনে হয় না যে কেন খেলোয়াড়দের মধ্যে কেউ যোগাযোগ রাখেন? এখন আসলে যোগাযোগ রাখে না। তো সুরজিৎ তো ওয়াজ এ গ্রেট ফ্রেন্ড, অনেক মৃত্যুর মতো প্রচুর প্রিয় মানুষ চলে গেছে, সেজন্য মনে হয় জীবনটাই বোধ হয় আমার থেকে গুণ ফেরা দিয়েছে। সকলের আগে আমি সব করতে শুরু দিলাম, শুরু দিয়েছিলাম, তারপরে ওদের সুনিন্দা চলে গেল। এই সুনিন্দা চলে যাওয়াটা মনে হলো যে একবারেই জীবন আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিল, এটা তো হওয়ার কথা ছিল না এত তাড়াতাড়ি। মানে সুনীল গঙ্গোপাধ্যায় চলে গেলেন, সেই জিনিসটা আপনাকে হট করে, খুব করে। তার সঙ্গে করে একজন বুদ্ধদেব গুরু, রাইট? বুদ্ধদেব গুরু আমাকে প্রবল, আমার মনে আছে বুদ্ধদেব গুরুর জন্মদিনে আপনার বাড়িতে একটা অনুষ্ঠান হয়েছিল। আমার বাড়ি দুনিয়া ভীষণ ভালোবাসতেন, সপ্তাহে 2 দিন থেকে 3 দিন আমার কি করছে এক্ষুনি চলে আসো, আমি গাড়ি পাঠিয়েছি চলে আসবে। প্রচুর অসামান্য মানুষ ছিলেন। আমি অনেক কি বলবো বড় হৃদয়ের মানুষ দেখেছি, সুনীলদাও তো বড় মানুষ, হৃদয়ের মানুষ, কিন্তু nobody can beat বুদ্ধদেব গুরু। ভালো লেখা বেরোলে এটা চিঠি লিখতেন, এমন হৃদয়বান মানুষ, লেখালেখির ক্ষেত্রে, গানের ক্ষেত্রে, খাওয়ার ক্ষেত্রে, খাওয়ানোর ক্ষেত্রে, একটা ছোট ধরে মজা পেয়ে যেত। আমি ওর সঙ্গে কি একটা অনুষ্ঠানে আমরা শিশির মঞ্চে ছিলাম, শিশির মঞ্চ থেকে বেরিয়েছি, উনি বললেন কি করবে, বাড়ি যাবে, চলো না সবাই অনেক কথা বসে আর একটু বসে বসি এগুলো কথা বলবো, চলো এই কি সব এই আমি মেম্বার, আমি মেম্বার, আমি তো 2 বছরের চলো দিলাম, গাড়ি ছিল দিলাম, হয়তো তোলা সুন্দর সুন্দর যখন যাই না, সুন্দর ভালো বন্দোবস্ত, অনেক পরিবর্তন হয়ে গেছে। প্রথমেই বললেন বেশিক্ষণ বসুন না, কিন্তু তাড়াতাড়ি যাবো, তার মেয়ে করবো, ঠিক আছে একটা খেয়ে যাও, 2 খেয়ে যাও, যাবো কেমন চল। ওইখানে গিয়ে আমরা দেখি আমি বসে আছি, আমাদের পাশে টেবিলে 7-8টা ছেলে বসে আছে, ওদের কথাবার্তা শুনে মনে হলো ওরা সবাই কন্ট্রাক্টর, নয় ওই কি বলে আজকাল প্রমোটার, প্রচুর পোশাক নিয়ে কথা বলছি, হ্যান্ড ফ্যান ওগুলো হয়ে আছে। দেখে ওরকম এরা ওদের পাশে বসে আছে, আর বুদ্ধদেব তো কমে গিয়েছিল না, এগুলা কি খাচ্ছেন, আমি যাই না জিজ্ঞেস কর কি খাচ্ছেন, এই সকলকে এটা ছিল ওটা ডাকলো সকলকে আমার অ্যাকাউন্ট দিয়ে ইনি আগেও অনেকবার করেছিলেন, কিন্তু আমি এটা বহুক্ষেপ বোম্বেতে দেখেছি, দিল্লিতে দেখেছি, আমার সঙ্গে নানা জায়গায় দেখার কাছে হয়েছে। আমি ঘুরে বেড়াতাম গুগল ঘুরতে চাকরির জন্য, আর ওই নিজে ঘুরতে। তো প্রচুর খাওয়া দাওয়া বাসার পরে বেড়েটা বেরিয়ে দেবে, প্রচুর খাওয়া হয়েছে, তখন অনেক অঙ্গ 8-10 ছিল। না 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 বিল আপনাদের
আমি বললাম ছাড়ো না বলে দিচ্ছি, না 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 আমি এসেছিলাম আমার বিল ওটা রেখে দেবে কক্ষ করে সারা বাবা। এই যে ব্যাপার অচেনা লোক, অজানা মানুষ, ওর সঙ্গে দ্বিতীয়বার দেখা হবে কিনা সন্দেহ আছে। এরকম আরেকটা মনে আছে, আমি প্রতিদ্বন্দ্বীর উপরে একটা কাজ করেছিলাম, কেউই করেনি, আমি কাজটা করেছিলাম, বই করেছিলাম, প্রকাশ করেছিলাম, সম্বর্ধনা দিয়েছিলাম, সবকিছু করেছিলাম। সেই অনুষ্ঠানে লিংসে স্ট্রিটে একটা হোটেল আছে, সেই হোটেলে ওপরে অবস্থা হচ্ছিল, চমৎকার অনুষ্ঠান হলো, সাহিত্য জগতে সবাই পাইছিলেন। যখন চলে আসা ও যে আমরা চলে আরো একটু উপরে যাই, আমি জানতাম না, ধরে ধরে আছে, আমি গেছি, আমার ওটা হলো সবাই আচ্ছা, একটা জিনিস জানতে ইচ্ছে করে, আপনার এই সাহিত্যিক জীবন থেকে ইস্ট বেঙ্গল ক্লাবে আসা, এটার মধ্যে কি কোনো তালমিল রয়েছে? এটা অদ্ভুত ব্যাপার নয় কি? সাহিত্যিক একজন প্রতিষ্ঠিত সাহিত্যিক, আপনি তখন যথেষ্ট নাম করেছেন, কল্যাণ মজুমদারের নাম তখন আমরা সব জায়গায় দেখছি। এয়ারলাইন্সের জন্য সব থেকে বেশি নাম ছিল, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনার তিনটে জীবন, একটা এয়ারলাইন্সের জীবন, একটা সাহিত্যিকের জীবন, একটা ইস্ট বেঙ্গল ক্লাবের জীবন। তো এই তিনটে জীবনের মধ্যে কোন জীবনটা আপনার মনে রাখার মতো? আমার নিজের কাছে মনে হচ্ছে ওই এয়ারলাইন্স, আমি কে এয়ারলাইন্সের চাকরি দিয়েছিল বলে অত সুযোগ দিয়েছিলাম বলে, প্রায় বিশ্বব্রহ্মাণ্ড ঘুরে ফেলেছি, সুযোগ পেয়েছি বলে এয়ারলাইন্সের কাছে আমাকে দিতে হয়েছে। এবং ফ্যামিলির কথা বলছি, দ্যাট ওয়াজ মাই ফ্যামিলি, দ্যাটস ওয়াই লুকড আফটার ফ্যামিলি, তারপর থেকে করতে। রাইট, একটা কথা, আপনি কিভাবে চান আপনাকে মানুষ মনে রাখবে? আমি চাই আমাকে একদম মনে না রাখতে। He had lived a man who left no trace of anything. Right. আমরা কল্যাণদার সঙ্গে কথা বললাম, কল্যাণ মজুমদার যিনি ইস্ট বেঙ্গলের সম্পাদক ছিলেন, এবং সব থেকে বড় কথা, তিনি ছিলেন একজন সাহিত্যিক এবং ইন্ডিয়ান এয়ারলাইন্সের পদস্থ কর্মী। তার সঙ্গে আমরা আলোচনা করলাম নুনম সেনজি কেমন আছেন। তিনি ভালো আছেন এবং ভালো থাকবেন, আমরা আরো আশা করছি তিনি আরো অনেকদিন আমাদের মধ্যে থেকে আমাদের জীবিত। ধন্যবাদ।